আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আর কোনো ভাই কোনো মন্তব্য করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটা দেখার পরে আমার মনে হয়েছে বারখা দত্ত সেখানে চাচ্ছিলেন ডক্টর নায়েক যেন কথাগুলা বলতে না পারেন। এজন্য তিনি ইচ্ছা করেই ওসামা বিন লাদেনের বিতর্কিত প্রসঙ্গটা তুলেছিলেন। ডক্টর নায়েক যখন এই ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন যে সিএনএন বা বিবিসির খবরের উপরে আমরা ভরসা করতে পারি না, বারখা আপত্তি জানালেন, এখানে একমত হলেন না। কিন্তু আবার অন্যদিকে করণ জোহর তিনি একটা ঘটনার কথা বললেন, এরপরেই তিনি মাই নেম ইজ খান বানানোর কথা ভেবেছিলেন। তিনি বলেছিলেন যে কয়েকজন শিক্ষিত লোক, তাদের কয়েকজন আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, তারা ইসলাম ধর্মের নামে নিন্দা করছে। করণ জোহর বলেছিলেন যে এভাবে কিছু মানুষ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ তারা কিছু ভুল ইনফরমেশন পেয়েছে, হয়তো নিউ ইয়র্ক টাইমস থেকে অথবা মিডিয়ার কোনো খবর থেকে। সে সময় বারখা করণ জোহরের সাথে একমত হয়েছিলেন। এখানে আমরা বারখা দত্তের দুমুখ চেহারাটা দেখতে পাচ্ছি। একবার ডক্টর নায়েকের কথায় আপত্তি জানালেন, অন্যদিকে একই কথায় করণ জোহরের সাথে একমত হলেন। আর ডক্টর নায়েকের একজন ভক্ত হিসেবে এটা আমার খারাপ লেগেছে যে ডক্টর নায়েক কথা বলার জন্য যথেষ্ট সময় পাননি। এই ব্যাপারে আমি ডক্টর নায়েকের কাছ থেকেই সরাসরি তার মতামতটা জানতে চাই। ইনশাআল্লাহ আমরা ডক্টর জাকিরের কথা শুনবো, তবে তার আগে আমরা আরো কয়েকজন দর্শকদের মন্তব্য শুনবো, তাদের মতামত। আর কেউ? হ্যাঁ ভাই। কথা বলার আগে আপনার নাম আর পেশাটা বলবেন, তারপর প্রশ্ন করবেন। আমার নাম মহসিন খান, আর আমি একজন ফ্রিল্যান্সার। আমি যখন শুনলাম উই দ্য পিপল অনুষ্ঠানে ডক্টর নায়েক থাকবেন বারখা আর শাহরুখের সাথে, আমি ইন্টারনেটে অনেক মানুষকে অনুষ্ঠানের ব্যাপারে জানালাম। আমার গ্রুপ মেইল, ফেসবুক আর ফ্যান পেজের মাধ্যমে অনেক মানুষকে জানালাম। আমার এক বন্ধু পাকিস্তানে থাকে, নাম ফরিদ আহমেদ। সে বলল, তুমি শিওর ডক্টর নায়েক এনডিটিভিতে আসছেন? আমি পাকিস্তানে লাখখানেক মেসেজ ছেড়েছি যাতে সবাই অনুষ্ঠানটা দেখে। আমি বললাম, হ্যাঁ, তুমি নিশ্চিত থাকতে পারো। তারপর অনুষ্ঠানটা যখন দেখলাম তখন মনে হলো, হায় আল্লাহ, ডক্টর নায়েক কেন এখানে আসতে রাজি হলেন পুরো 1 ঘন্টার অনুষ্ঠানে মাত্র 2-3 মিনিটের জন্যে? তবে আলহামদুলিল্লাহ, এর মধ্যেও তিনি কিছু কথা বলেছেন। একেবারে শেষে বলেছেন মুসলমানদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, এই কথাগুলো শুনে মানুষ তার ভিডিও খুঁজবে ইন্টারনেটে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবচাইতে ভালো প্ল্যান করেন, এতে আমাদের উপকারই হবে। এই অনুষ্ঠানের জন্য জাজাকাল্লাহ। আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে লাখ লাখ দর্শক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ ভাই। আর কেউ বলবেন? এরপরেই আমরা ডক্টর জাকিরকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম আমান। আমি অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। পুরো অনুষ্ঠানটাই খুব খারাপ হয়েছে। আমার মতে বারখা দত্ত ঠিকমতো পরিচালনা করতে পারেননি। আর সেখানে ফাঁকা কলসি সবচেয়ে বেশি শব্দ করেছে, বিশেষ করে ওই লোকটা, নামটা যেন কি, কবির খান। কেউ চেনে না, কখনো নামও শুনিনি। আর কোন যোগ্যতায় সে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে এসেছে? ধন্যবাদ। জাজাকাল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা ডক্টর জাকিরের কাছ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য শুনব। এখানে অনেকেই তাকে প্রশ্ন করবেন। এছাড়াও আমাদের কাছে এই অনুষ্ঠানটার উপরে হাজার হাজার চিঠি এসেছে। আমি এখানে যেটা করব, একই ধরনের প্রশ্নগুলো আমি জোড়া দিয়ে একসাথে করব। একসাথে একসাথে হয়তো 5-6টা প্রশ্ন। আর আমি শিওর ডক্টর জাকিরের যে মেমোরি, তিনি সবগুলোই মনে রাখবেন আর সবগুলোর উত্তর দেবেন। আমি এখানে এরকম কয়েকটা প্রশ্ন শোনাচ্ছি। কিছু এসেছে ওয়েবসাইটে, কয়েকটা এনডিটিভির ওয়েবসাইটে, কিছু এসেছে ফেসবুকে, আর কিছু ইমেইল এসেছে আইআরএফে। হারুন আহসান লিখেছেন, ডক্টর জাকির, আমি খুব হতাশ হয়েছি, আপনার এরকম অনুষ্ঠানে আসা উচিত না। সৈয়দ উসেদ আহমেদ রিজভি লিখেছেন, ডক্টর জাকিরের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে ওই অনুষ্ঠানে। আর যাই ঘটুক না কেন, তিনি বলেছেন মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা আর নিয়ম না মানা মুসলিম। তারপরও আমার মতে ডক্টর নায়েকের এখানে আসা উচিত হয়নি।
এরপর ভাই আবরার খান লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারছি না যে ডক্টর নায়েক কেন এমন একটা অনুষ্ঠানে গেলেন যে অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্বে আছে একদল মূর্খ, যেখানে তাকে কথা বলতে দেয়া হয়নি। ইসলাম ধর্মকে উদারপন্থী বানিয়ে ভুলভাবে তুলে ধরা হয়েছে। যিনি অনেক জানেন তার পক্ষে এমন অনুষ্ঠানে যোগ দেয়া উচিত না। এরপর আরেক আবরার খান লিখেছেন, ওয়াসসালাম। আমিও মিস্টার নায়েককে অনেক শ্রদ্ধা করি, সবসময় তার প্রশংসা করি, তবে ওনার ডক্টর নায়েকের এই সিদ্ধান্তটা বেশ বিব্রতকর ছিল। এবারে আমি একটা প্রশ্ন তুলে ধরছি, করেছেন ভাই ফাইয়াজ বার। তিনি লিখেছেন, আমিও একমত, বারখার সাথে ডক্টর জাকিরের কথা বলাই উচিত হয়নি। বারখা ধর্ম, অর্থনীতি, সাংবাদিকতা বা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না। আমার দেখে খারাপ লেগেছে যে কিছু মানুষ ধর্ম আর পৃথিবী সম্পর্কে কম জানে, কিন্তু তারাই এ সম্পর্কে বলছে, যেমন শাহরুখ আর সোয়ালি। এটা ছিল আসলে মাই নেম ইজ খানের জন্য একটা পাবলিসিটি। ওবেদ মোহাম্মদ, আমার অবাক লাগছে ডক্টর জাকির নায়েক কেন এই অনুষ্ঠানে যেতে রাজি হলেন। অনুরোধ করছি স্যার, এমন অনুষ্ঠানে আর যাবেন না। তাহলে এতক্ষণ বলা এই সব সাজেশন, প্রশ্ন, দর্শকদের বিভিন্ন মতামত ডক্টর জাকিরের সামনে আমি তুলে ধরলাম। উনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবেন, আমরা নই। তাহলে আসুন এবার ডক্টর জাকিরের মুখ থেকেই শুনি। হ্যাঁ ডক্টর জাকির, এবারে আমরা আপনার মুখ থেকে উত্তরগুলো শুনতে চাই। এই প্রশ্নটা যে কেন আমি এই টক শোতে গিয়েছিলাম উইথ দ্য পিপুল এনডিটিভিতে, গত 2 সপ্তাহে আমাকে এই প্রশ্নটা কয়েকশোবার করা হয়েছে, ব্যক্তিগতভাবে, ইমেলে, টেলিফোনে। বোম্বের লোকজন করেছেন, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার লোকজন করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশেরও লোকজন আছেন। আর যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা অনেকে আমাকে বলেছেন, ফারুক শেখের সাথে যে ইন্টারভিউটা করলেন সেখানে তো মিথ্যাচার দেখেছেন, তারপরেও কেন করলেন? আর ফারুক শেখের সাথে সেই অনুষ্ঠানটা করার পরে, যদিও আমি ফারুক শেখকে দোষ দেব না, প্রডিউসারকে দোষ দেব, আমি কিন্তু শর্ত দিয়ে দিই, গত কয়েক বছরে আমি শখানেক ইন্টারভিউয়ের আমন্ত্রণ পেয়েছি, কয়েকশো হবে, হাজারও হতে পারে। এগুলো ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য। এর মধ্যে ছিল টিভি টক শো, প্যানেল ডিসকাশন, চ্যাট শো। আমি তখন শর্ত দিয়ে দিই, হয় অনুষ্ঠানটা হতে হবে লাইভ, এডিট করা যাবে না, অথবা সেখানে আমাদের লোকজন ক্যামেরা নিয়ে যাবে, অন্তত 6-7টা ক্যামেরা। অনুষ্ঠানটা আমরা শ্যুট করব, আপনারা যদি কোনো কিছু এডিট করেন আমাদের চ্যানেলে আমরা প্রচার করব। আর এনডিটিভির এই অনুষ্ঠানের জন্য যখন আমাকে প্রথম আমন্ত্রণ জানালো, আমি তখন দেশে ছিলাম না, প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া হলো। পরে অনুরোধ করলে আমি শর্তের কথা বললাম যে এই টক শোতে আমাদের ক্যামেরাও থাকবে, আর ব্যবস্থাপকও রাজি হলেন, যিনি অনুষ্ঠানটার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। তখন আমার ম্যানেজার মকবুল তাদের বললেন, যদি এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরা থাকে তাহলে ডক্টর নায়েক আসবেন। উনি বললেন কোনো সমস্যা নেই, রাজি হয়ে গেলেন। তখন আমিও ভাবলাম যে ঠিক আছে, যদি তারা এডিট করে তাহলে আমরা পুরো অনুষ্ঠানটা আমাদের চ্যানেলে চালিয়ে দেব। শুধুমাত্র এই কারণে আমি সেই টক শোতে অংশ নিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেই টক শোর মাত্র একদিন আগে আমাকে বললেন, ভাই জাকির, আমরা তো এই অনুষ্ঠানটা তাজল্যান্ডে করছি। উনি সরাসরি আমাকে বললেন, জায়গাটা তো অনেক ছোট, আমরা 6-7টা ক্যামেরা বসিয়েছি, আপনি তো মিডিয়ার মানুষ, আপনি জানেন ক্যামেরা বসানো কত কঠিন। আমি জানতাম এটা আসলে অজুহাত। আমি মিডিয়ার মানুষ, ওই তাজল্যান্ডে আমি 12টা ক্যামেরা বসিয়ে দিতে পারি। এটা তাজল্যান্ডের চেয়ে ছোট স্টুডিও, এখানে বসিয়েছি 9টা ক্যামেরা। তাজল্যান্ডস 5 স্টার হোটেল, এই স্টুডিওর চেয়ে কয়েক গুণ বড় হবে। এখানে যদি 9টা ক্যামেরা বসাতে পারি, ওখানে পারবো না কেন? আমি জানতাম এটা আসলে অজুহাত। তখন আরেকটা শর্ত দিলাম, আপনারা কি আমাকে একটা আনএডিটেড ভার্সন দেবেন পুরো অনুষ্ঠানের? এটা দেবেন ডিজিটাল বেটা ফরম্যাটে অথবা ডিবি ক্যামে যাতে শ্যুট করেন। জানি না ডিজিটাল বেটা ফরম্যাটে শ্যুট করেছে নাকি ডিবি ক্যামে, তবে আমরা ডিজিটাল বেটা ক্যাম বা আরো উন্নত কিছুতে শ্যুট করি। তিনি বলেন, হ্যাঁ ডক্টর নায়েক, এটা করা যাবে। আনএডিটেড একটা কপি দেব অনুষ্ঠানটা শেষ হলেই, একেবারে ব্রডকাস্ট কোয়ালিটি। এই শর্তে রাজি হয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু তাদের কাছে যখন ভিডিও চাইলাম অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে, আমরা তাদের বললাম আনএডিটেড ভার্সনটা দিতে। বলল কয়েকদিন পরেই ভিডিওটা দিচ্ছি, অনুষ্ঠানটা আগে প্রচার হোক। তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, তারপরে পেলেও চলবে। অনুষ্ঠানটা প্রচার করা হয়ে গেলে আমাদের ম্যানেজার তাদের সাথে যোগাযোগ করলো,
অবশেষে ভিডিওটা দিল, তাও একটা ডিভিডিতে। আর সেটা আনএডিটেড ছিল না, পুরোটা একই এডিট করা যেটা টিভিতে প্রচার করা হয়েছে। এটাতে আর কি দরকার ছিল, অনুষ্ঠান তো রেকর্ড করেছি। অনুষ্ঠানটাতে অংশ নেওয়ার আগে অনেকেই বলেছিল যে বারখা দত্ত তিনি বেশ চ্যালেঞ্জিং, ভালো কথা বলতে পারেন, আর তিনি যেটা চান মানুষকে দিয়ে সেই কথাটা তিনি বলিয়ে নিতে পারেন। আমি ভাবলাম সমস্যা নেই, যেহেতু আনএডিটেড ভার্সন পাবো কোনো সমস্যা হবে না। এভাবে আমি অনুষ্ঠানটাতে গিয়েছিলাম। আমি জানি যে আমাকে কম সময় দেওয়া হয়েছে। প্রথমে ব্যবস্থাপক যখন আমাকে অনুষ্ঠানের কথা বললেন, আমি জিজ্ঞেস করলাম কতজন থাকবে। তিনি আমাকে বললেন শাহরুখ খান, করণ জহর, আলেক পাদমসি, আরেকজনের নাম বললেন মাওলানা মাদানি, তিনি কেরালার। আমি বললাম কেরালার মাওলানা মাদানি, আমি তো এই নামে কাউকে চিনি না। বললাম পুরো নামটা বলেন। তখন বললেন সরি, ইনি হচ্ছেন মাওলানা মাহমুদ মাদানি, দিল্লি। আমি ওনাকে চিনি, মাশাআল্লাহ আমার বেশ অন্তরঙ্গ বন্ধু। তখন বললাম ঠিক আছে, এখানে 4 জন আর আমাকে নিয়ে 5 জন। এখানে আপনারা দেখবেন প্যানেলে বেশি লোক থাকলে সবাই কথা বলার সুযোগ খুব বেশি পাবেন না। কিন্তু আমি যখন সেই অনুষ্ঠানে গেলাম দেখলাম আরো 3 জন বাড়তি লোক। ওই 4 জনের পাশাপাশি আছেন নাজিব জং, ওনার সাথে প্রথম দেখা হলো। উনি দিল্লির জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ভিসি। তারপর কবির, উনি একজন ফিল্ম প্রডিউসার বা ডিরেক্টর, আমি শিওর না। আর সোহা আলী খান। 3 জন লোক বেড়ে গেল, আমরা হলাম 8 জন। তবে সেখানে যাওয়ার পরে বুঝলাম সময়টা সমান ভাগে ভাগ করলেও আমার জন্য সেটা কম হয়ে যেত। তবে এই অনুষ্ঠানটা আমার মতে আমাকে কম সময় দিয়েছে। তবে এখানে কিছু পজিটিভ দিক আছে, আমি সেখানে কয়েকটা পয়েন্ট বলেছি। এগুলো যদি তারা দেখায় তাহলে কোনো সমস্যা থাকবে না। কিন্তু যখন 1 সপ্তাহ পরে অনুষ্ঠানটা দেখলাম আমি হতাশ হলাম, পুরোপুরি হতাশ হলাম। আমার উত্তরগুলো এডিট করা হয়েছে, বিশেষ করে সেগুলো যেগুলো শুনলে মানুষ আমাকে ভুল বুঝতে পারে। সেজন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো হতে হবে, মডারেটরের উদ্দেশ্যও ভালো হতে হবে। কারণ আমি ওসামা বিন লাদেনকে নিয়ে যে উত্তরটা দিয়েছিলাম, যারা টিভিতে আমার লেকচার দেখেছেন তারা উত্তরটা জানেন, এখানে আর আমি বলছি না। কিন্তু সেখানে বলেছিলাম যে 9/11-এর আক্রমণটা যেই করে থাকুক না কেন, হোক জর্জ বুশ বা ওসামা বিন লাদেন, হোক মুসলিম বা অমুসলিম, যেই করে থাকুক তার নিন্দা করা উচিত। এটা ফেলে দিয়েছে। যখন এভাবে কথা এডিট করা হয় তার নিন্দা করা উচিত। আপনি তো প্রমাণ ছাড়া একজন মানুষকে দোষী বলতে পারেন না কখনোই। আমি কাজটা নিন্দা করব যেই করে থাকুক না কেন। এটা এডিট করে দেখানো হয়েছে এমনভাবে যেন আমি ওসামা বিন লাদেনকে সমর্থন করছি। আমি তার সমর্থক নই, বিরুদ্ধেও নই, কারণ আমি জানি না। আমি সেখানে বলেছিলাম যে আমি কিছু বলতে পারছি না কারণ বিবিসি আর CNN এর খবর বিশ্বাস করা যাচ্ছে না। বারখা দত্ত বলেন কাম অন ডক্টর জাকির, যেন আমি মিথ্যে কথা বলছি সেখানে। একই কথা করণ জহর বললেন যে একবার তিনি কয়েকজন অমুসলিমের উপর রেগে গিয়েছিলেন। তাদের মধ্যে 3 জন ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকার, 2 জন ছিল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। তারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলছিল। করণ জহর বললেন মাত্র একটা খবরের কাগজ পড়ে তারা পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে, এটা ঠিক না। বারখা বললেন হ্যাঁ, পক্ষপাতটা এখানে দেখতে পাবেন। একটু আগে এক ভাই বললেন বারখা করণ জহরের সাথে একমত হচ্ছেন, যিনি বলছেন আপনি শুধু নিউ ইয়র্ক টাইমস পড়ে সিদ্ধান্ত নিতে পারেন না, নিউজ চ্যানেল দেখে। আমি বলেছি ওসামা বিন লাদেন সম্পর্কে খবর দেখে বলতে পারবো না, বিবিসি আর CNN যেটা দেখায়। বারখা দত্ত আপত্তি করলেন, তারপর আমাকে থামিয়ে দিলেন। এই ব্যাপারটাই প্রমাণ করে মডারেটর নিরপেক্ষ ছিলেন না, তিনি সত্য কথা বলেননি। আমি ভেবেছিলাম এই অনুষ্ঠানটাতে আমার দায়িত্ব পালন করতে পারবো। আমি আশা করিনি যে তারা এতখানি অবিচার করবে। আমার উত্তরগুলো এডিট করে দিয়েছে। এই কাজটা তারা একবার করেনি, অনেকবার করেছে। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি।